দুপুর দুপুর কি শুরু করেছে? এই মাথা মুছে কি করছো গরমের সময়? মাথা গুঁজে কাজ করছি, কি বলবো। এই সেই বাদাম? হ্যাঁ, এই সেই বাদাম। আর এইটা কি? এইটা কি? এই গোলু গোলু এগুলো কি? ওটাও একটা জিনিস, সুন্দর জিনিস। দেখে তো কালার দেখে তো সুন্দর বলে মনে হচ্ছে না। হ্যাঁ, কালার থেকে সুন্দর বলে মনে হচ্ছে না? না, ওটাও খুব সুন্দর একটা জিনিস এবং খুব মুখরোচক একটা জিনিস। বাদামগুলো ভাজবে, চায়ের সঙ্গে খাবো। বাদামগুলো ভাজবো তো। কি মুখরোচক জিনিস ওটা? বাদামগুলো ভাজার দেখো না, নিয়ে এসে মেয়ে সমানে বলছে মা কখন ভাজবে কখন ভাজবে কখন ভাজবে, সময় হচ্ছে না, রোদ্দুরে দিয়ে আজকে ভাজবো। আর এটা এটা মেয়েদের খুব প্রিয় জিনিস। আমি তুমি কি হলো তো তুমি মানে কোনো খাবার জিনিসের খোঁজই রাখো না, তোমার আর কি বলবো। রোদ্দুরে দিই, এটাও রান্না করে নিতে হবে। ইটভাটার টিকিটের মতো। হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলেছো। হ্যাঁ? গেস করো, তাহলে গেস করো এটা কি? পাঁপড়? হ্যাঁ, পাঁপড় পাঁপড় জাতীয়। কি মশলা টসলা টাইপের পাঁপড় বেরিয়েছে না? সে পাঁপড় নাকি? সেই কোন জগতের মানুষ তাহলে এবার চিন্তা। আরে কি বলো না, খাবার জিনিস নাকি? কি কি খাওয়ার জিনিস, হুম খাওয়ার জিনিস। কি এটা? এটা ফুচকা। ও ফুচকা, তাহলে আমি কি করে জানবো? এটা নিয়ে এসেছিলাম। হুম হ্যাঁ, দেখো তুমি জানো না, তোমার মেয়ে জানে, বলে ও মা ওগুলো ভাজবে না, তোমার সাথে ফুচকা চ্যালেঞ্জ করবো। হ্যাঁ, আমি জানি না, মেয়ে তো জানবে তো। হ্যাঁ, কি কেননা বলবো? মা গুনে মেয়ে, মাগুনি মেয়ে। মা গুনে মেয়ে না তো কি? তো তুমি ডাকলে কেন বলো? আমার তো বসো, ডাকলাম কেন? বসো, তোমার জন্য একটা ভালো জিনিস বানিয়েছি। আচ্ছা, খুব গরম পড়েছে না? আমার জন্য বানিয়েছো? হ্যাঁ, এক কাপ চা করে দিতে বললে 3 বার অজুহাত দাও, আমার জন্য বানিয়েছো? অজুহাত দিই, করে তো দিই শেষ পর্যন্ত নাকি? হ্যাঁ, আজকে ডেকে বলছো ব্যাপার কি? না পাড়ার কেউ করে দেয় তোমাকে? ডেকে বলছো ব্যাপার কি? মাল্লু ফাল্লু আজকে দিতে হবে নাকি? না, আমারও দিতে হবে না, তাহলে কিছু দিতে হবে না। পকেট- আজকে গরম পড়েছে না, হ্যাঁ, ওই জন্য তাই ভাবলাম, আমরা খাই ঘরে সব সময়, তাই তোমার জন্য একটা স্পেশাল রেসিপি আছে। স্পেশাল কি? কি স্পেশাল শুনি? তোমার কাছে স্পেশাল মানে আমার তো মুখে রুচবে না। বুঝবে না? আগে দেখ না জিনিসটা কি। কি কি কই? দাঁড়া, গ্লাস? গ্লাস মানে কি? ঘোল ফল খাওয়াবে নাকি? ঘোল? হ্যাঁ? হ্যাঁ, ঘোলই খাওয়াবো তোমাকে। মনে তো হচ্ছে ঘোল খাওয়াবে। ঘোল খাওয়ানো অ্যাকচুয়ালি দরকার তোমার, হ্যাঁ, বুঝেছো? ঘোল খাওয়ানো দরকার। আচ্ছা। আমি দেখছিলাম এটা টেবিলের উপরে ছিল কদিন। দেখেছো? বুঝতে পেরেছো? আমি যখন করে বেল কিনি, হ্যাঁ, হ্যাঁ, দুটো কিনলে একটা খারাপ হবেই হবে। এটাই হচ্ছে মোটামুটি আমার, কি বলতো, মানে আমার সঙ্গে এটা হয় আর কি। খাবে? খাবো তো অবশ্যই। হ্যাঁ, এটা আমার খুব প্রিয়, ঠিকই বলেছো। কিন্তু তার আগে তো তোমার একটা কাজ করতে হবে। কি করতে হবে? এটা খেতে গেলে তোমার একটা ভালো গল্প বলতে হবে। গল্প? হ্যাঁ, তুমি মানে ঘরে টিভিটা আনা হয়নি বলে তুমি মোটামুটি আমাকে পাকড়েছো কি? তো কি পাকড়েছো না? সত্যি আমি মানে এইসবের মধ্যে থাকতাম না, কিন্তু এখন দুটো একটা শুনতে শুনতে বেশ দেখি বেশ ভালোই লাগছে। ভালোই লাগছে কি গল্প শুনতে? হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো লাগে। আর তোমার গল্প শোনা মানে আর কি? ওই মোবাইলে যে দেখবো অত টাইম আমার নেই। হ্যাঁ, সংসারে কাজ করতে আর মেয়েটার পিছনে সময় দিতে আমার চলে যায়। তুমি বললে অনেক শর্ট টাইমে হয়ে যায়। একটা বলো, তারপরে খাবে। তোমার গল্প মানে কি? একটু ভৌতিক গল্প, হ্যাঁ, একটু সম্পর্কে ছাড়াছাড়ি, একটু খুনোখুনি, কিছু একটা বলো। একটু সাসপেন্স। ভালো গল্প বললে তুমি উঠে পালাবে, তাই না? কি বলে তো, আমি বলে না, সবাই কিন্তু এই জিনিসই ভালোবাসে। যেটা ভয় পাই সেটা দেখতে ভালোবাসে, হ্যাঁ, ভয় কি? পাই, কিন্তু যেটা পেট ভয়- খারাপ হবে সেটা খেতে ভালোবাসে। ও, মানুষের বৈশিষ্ট্য এটা। মানুষের না, এটা হচ্ছে মেয়েদের বৈশিষ্ট্য। সব মেয়েদের মতো নয়, শুধু মেয়েদের। তোমার মতো কিছু আছে বাছা বাছা। সে যাই হোক, সে তুমি যাই বলতে পারো। বলো না, একটা ভালো একটা গল্প বলো না। ভালো গল্প কি জানি না, মোটামুটি আমি এমন গল্প বলবো ভয়ঙ্কর হবে আর কি। ভয়ঙ্কর? তো তুমি খাবে না? ঢালো ঢালো ঢালো, তুমি আমার বাটিতে আমার রাখো, ঠিক আছে? তুমি গ্লাস করে নাও, আমি তুমি গ্লাস করে নাও। আমাকে গ্লাস দিতে হবে না, অত স্পেশাল লোক আমি না।
নাও তুমি গ্লাসে নাও, আমাকে বাটিতে রাখো। তোমার জন্য ওই গ্লাসটা নিয়ে আসলাম। বেশ ঘন করে করেছো, কি ব্যাপার কি? হ্যাঁ, ঘন করে না করলে কি আর তুমি গল্প বলবে? এটা হচ্ছে ঘুষ। হুম। তারপর কি গল্প শুনে তারপর সন্ধ্যাবেলায় কি করবে? বলবে 1000 টাকা দাও। এটা তোমার। এটা আমার? হুম। তাই? হ্যাঁ। খাও খাও খাও। আচ্ছা, গল্প বলবো একটা। একটা বলো। একটা গল্প বলতে, এই গল্পটা কি বলতো, বেশ কয়েক বছর ধরে মানে আমি নিজেও ঠিক করতে পারি না যে এই গল্পটা কেন ভুলতে পারি না। গল্প নয়, এটা একটা সত্যি কাহিনী, ঠিক আছে? এই গল্পটার মধ্যে, এটাও সত্যি কাহিনী? হ্যাঁ সত্যি কাহিনী, সত্যি কাহিনী। সত্যি কাহিনী, সত্যি কাহিনী, তাড়াতাড়ি বলো। সত্যি কাহিনী এবং ডবল মার্ডার। সারাদিনের কাজের ফাঁকে এই একটুখানি ভালো লাগে। বেল তোমার ঠিকরে গিয়া চোখে লেগেছে। এটা একটা সত্যি কাহিনী, আচ্ছা। ডাবল মার্ডার, ঠিক আছে? ডবল মার্ডার? হ্যাঁ, আবার ডাবল হচ্ছে অবৈধ সম্পর্ক, ঠিক আছে? তাহলে তো খুবই আরো অনেক কিছু আছে, ডাবল ঠিক আছে, সাসপেন্স। সাসপেন্স। এবং এই কাহিনীটা হচ্ছে এমনই, এই কাহিনীটা হচ্ছে এমনই যে এই কাহিনীটা প্রায় ধরো 10 বছর, 11 বছর, 11 বছর এই কাহিনীটার কোনো সুরা হয়নি, মানে সমাধান হয়নি, কোনো সমাধান হয়নি। পুলিশ প্রশাসন, সিবিআই সবাই এর পিছনে পড়েছিল, আচ্ছা। কিন্তু কোনো সুরা হয়নি। হ্যাঁ, এবং খুবই খুবই কি বলবো, খুবই রহস্যময়, আর সুরা হয়নি। আর এখানে দুঃখজনক ব্যাপার আছে, যেহেতু আনসলভড একটা কেস তো, বললাম না, ডবল অবৈধ সম্পর্ক, ডাবল মার্ডার, কিন্তু এই কেসে সুরা সিবিআই পর্যন্ত করতে পারেনি, না তো এত ভয়ঙ্কর কেস। তা ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে নয়ডার ঘটনা। নয়ডা একটা জায়গা আছে, নয়ডার ঘটনা। তো সেখানে এক ডক্টর দম্পতি, ঠিক আছে, স্বামী স্ত্রী দুজনেই ডাক্তার, অবস্থাপন্ন পরিবার। তাদের একমাত্র মেয়ে, যার বয়স 13-14 বছর বয়স, ঠিক আছে, নাবালিকা, ক্লাস 9-এ পড়ে। তো সে কি হয়, মার্ডার হয়ে যায়, মানে গলা কেটে দেয় আর কি। মার্ডার হয়ে যায়? হ্যাঁ, মার্ডার হয়ে যায়, গলা কেটে দেয়। এবং তাদের বাড়ির যে চাকর ছিল, কাজকর্মের লোক, সেও মার্ডার হয়ে যায়, মানে দুজনে একসঙ্গে মার্ডার হয়ে যায়। এবং কি হয়, এটা মিডিয়া এমনভাবে কভারেজ করে, মানে খবরগুলো, যে এটা সারা দেশে, হ্যাঁ, একটা বছরের পর বছর, হ্যাঁ, তোলপাড় হয়। আচ্ছা, ঠিক আছে, কিন্তু শেষ পর্যন্ত যেটা হয়েছে যে এর কোনো সুরা হয়নি। আর এই গল্পটা আমি এই জন্য বলছি, হঠাৎ করে তুমি বললে বলে মনে পড়লো। তো বেশ কয়েকদিন আগে, মাস 6 আগে, এই কেসের তদন্ত ভার ছিল যে অফিসারদের উপরে, মানে সিবিআই যে টিমের উপরে, সেই সিবিআই টিমের একজন প্রাক্তন অফিসার, হ্যাঁ, মানে ইদানিং তিনি মানে অবসর নিয়েছে। তিনি এইটা নিয়ে প্রায় 5 বছর, হ্যাঁ, এটার মধ্যে ছিল, এই কেসটার মধ্যে ছিল। তো কেস তো আনসলভড। তো তিনি 6 মাস আগে একটা বিবৃতি দিয়েছেন, একটা সাক্ষাৎকার দিয়েছেন, যে আমার দৃষ্টিভঙ্গিতে ঘটনাটা কি হয়েছিল। ঠিক আছে, এবারে ব্যাপার আছে, যখন তিনি সিবিআইতে ছিলেন তখন তার মুখ খোলা বারণ, কিন্তু এখন তো সিবিআই থেকে তিনি অবসর নিয়েছেন, এবারে নিজস্ব মানে ব্যক্তিগত মতামত তিনি জানাতে পারেন, এখন আর কোনো অসুবিধা নেই। এবং তিনি যে মতামতটা জানিয়েছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কেউ মুখ খোলেনি, তিনি একমাত্র মুখ খুলেছেন, সেইটা আমি শেষে বলবো। এখন ঘটনাটা হচ্ছে কি, ঘটনাটা হচ্ছে এই যে ডক্টর দম্পতির একমাত্র মেয়ে, এবং যেই মেয়েটা, হ্যাঁ, তার আগে একটা কথা বলো যে একমাত্র মেয়ে, সেই মেয়ের খুনের আসামি হিসাবে বাবা এবং মাকে দায়ী করা হয়েছিল, মানে বাবা মা মিলেই খুন করেছে। ঠিক আছে, হ্যাঁ, আর সেজন্য বাবা মা যাবজ্জীবন শাস্তি পেয়েছিল, কারাদণ্ড। ঠিক আছে, শাস্তি পেয়েছিল, মানে আদালত শাস্তি দিয়েছিল। বাবা মাকে দায়ী মানে করেছে, কিন্তু সেটা প্রমাণ করতে পারেনি, তাই তো? শাস্তি দিয়েছিল, অলরেডি তারা 4 বছর জেল খেটেছে। ঠিক আছে, তো শেষে তারা আবেদন করেছে যে আমরা এই কাজে যুক্ত না, এবং তারা অ্যাপ্লাই করেছে তাদের দাবি জানিয়ে। হ্যাঁ, তো তারপরে তাদেরকে সুপ্রিম কোর্ট থেকে রিলিজ করা হয়েছে, কিন্তু 4 বছর জেল খেটেছে। এবং প্রায় 10 বছর
10 বছর তো এই বিচার বিভাগীয় মানে প্রহসনের মধ্যে ছিল তারা, এর মধ্যে ছিল। তা আমার কথা হচ্ছে এইটা, আমার প্রশ্ন যে যদি তারা মেয়েকে খুন করে তবু তো তারা সারা জীবন আর জীবিত থাকবে না, মানে সুস্থ মানুষ থাকবে না। কি করে থাকবে? আর যদি খুন না করে, হ্যাঁ, তারা শেষ বয়স পর্যন্ত কি করে বাঁচবে? কি করে বাঁচবে? কেননা তাদের যে বাচ্চাটা ছিল, মানে মেয়েটা যে ছিল, মেয়েটা 13-14 বছর বয়স না, হ্যাঁ, মানে 13-14 বছর বয়স মানে আর কত বয়স? ওই যে মেয়েটা, ওই মানে কি বলবো, হ্যাঁ কি বলবো আর ছোট বয়স। তো ওই যে মেয়েটা, ওই মেয়েটা যে ওরা পেয়েছিল, মানে পেয়েছিল বলতে আমি কেন বলছি, ওই যে মেয়েটা, ওদের ওই দম্পতির কোনো ছেলে মেয়ে হচ্ছিল না, আচ্ছা, ঠিক আছে? তো ডাক্তার দম্পতির ছেলে মেয়ে হচ্ছে না, কত দুঃখজনক একটা ব্যাপার। তা ওরা IVF পদ্ধতিতে, হ্যাঁ, ওরা বাচ্চাটাকে নিয়েছে, হ্যাঁ, মানে ন্যাচারাল যেমন নর্মাল বাচ্চা ওরকম নয় আর কি, বুঝতে পেরেছো? তা সেভাবেই নিয়েছে। বাচ্চাটা ওদের কাছে খুব আদরের, খুবই মানে মায়ার, খুব ভালোবাসে, এরকমই একটা ব্যাপার। কিন্তু ঘটনা কি হয়, সেই যে মেয়েটা, 14 বছরের মেয়েটা যে ক্লাস 9-এ সবে উঠেছিল আর কি, ক্লাস 9-এ পড়ছিল, তো সে মারা যায় একদম ব্রুটালি, মানে গলা কেটে হত্যা করা হয়। এবং সেদিনের ঘটনাটা কি, হ্যাঁ, সে যেদিন মেয়েটাকে মারা হয় সেই দিনই চাকরটাকেও একসঙ্গে মারা হয়, দুজনকে একসঙ্গে, যারা মেরেছে দুজনকে একসঙ্গে মেরেছে, এবং ওই ডাক্তারের বাড়িতেই মেরেছে, এবং ডাক্তার পত্নী দুজনে উপস্থিত ছিল সেই বাড়িতে, হ্যাঁ, ঠিক আছে। এবারে ঘটনাটা তাহলে কোথায় যাবে, যে তাদের বাড়িতে হয়েছে, বাড়ির মধ্যেই তারা উপস্থিত। এবারে আসছে যে মোটিভ, কে মারতে পারে, কেন মারতে পারে। তো ঘটনাটা কি হয়েছে, ঘটনাটা হচ্ছে এই 2008 সালের ঘটনা এটা, ঠিক আছে, 2008 সালের ঘটনা। তো সকালবেলা বাড়ির চাকরানি এসছে, তার নাম সম্ভবত ছিল ভারতী মণ্ডল। বাড়ির চাকরানি এসছে, যে কিনা 1 সপ্তাহ আগে ওদের বাড়িতে জয়েন করেছিল, কাজের লোক চেঞ্জ হয় না, তাই এসে ডাকাডাকি করছে। তখন এবারে মালকিন মানে নূপুর তলওয়ার, ফ্যামিলির সবার নাম বলে দিই, হ্যাঁ, ফ্যামিলির যে ডাক্তারের নাম ছিল রাজেশ তলওয়ার, তার ওয়াইফ নূপুর তলওয়ার, মেয়ে আরুষি তলওয়ার, আর ওদের বাড়ি যে চাকরটা ছিল, চাকরটার নাম ছিল হেমরাজ, যে ছিল নেপালের, হ্যাঁ, তার 45 বছর বয়স। তো ওদের বাড়ির কাজকর্ম দেখাশোনা করতো, আর এমনি ঘর মোছা, বাসন মাজা, এর জন্য ভারতী মণ্ডল নামে এক মহিলা 1 সপ্তাহ আগে যোগদান করেছিল, ওদের বাড়িতে কাজ করছিল। তা সেই ভারতী মণ্ডল এসে দেখছে যে দরজা বন্ধ। হ্যাঁ, এবার একটা কথা বলে রাখি, ওদের বাড়ির যে কন্ডিশনটা ছিল, বাড়ির কন্ডিশনটা কেমন ছিল, যে বাইরে থেকে যে আসবে, হেমরাজ যে কাজের দায়িত্ব ছিল, চাকরের দায়িত্ব ছিল, ও কী করবে, দরজা খুলবে, ঠিক আছে, দরজা খুলবে, এবং দরজা খুললে, হ্যাঁ, ওদের মানে সামনের যে স্পেস আছে, হেমরাজের ঘরে ঢোকা যাবে, এবং ওখান থেকে ছাদে যাওয়া যাবে। কিন্তু ডাক্তার দম্পতি যে ঘরে থাকতো, সেই ঘরে যেতে মানে যাওয়া যাবে না আর কি, ঠিক আছে, মানে যাবার দরকার নেই, যেহেতু যারা ডাক্তার ছিল তারা ব্যস্ত থাকতো, তো যাবার দরকার নেই। এবারে এদিকে যে মেয়েটার ঘর ছিল, আরুষি মানে ওদের মেয়ের যে ঘর ছিল, মেয়ের ঘরের লক সিস্টেম এমনই ছিল যে যার কাছে চাবি থাকবে সে ঢুকতে পারবে, আর ভেতর থেকে বেরোতে পারবে, অন্য কেউ তার ঘরে ঢুকতে পারবে না। এবং মেয়ের যে ঘরের একটা অংশ ছিল, মানে যেদিকে দরজা ছিল, একটা মা বাবার ঘরের সঙ্গে অ্যাটাচ ছিল, আর একটা এদিকে হেমরাজের যে ঘর ছিল, মানে হেমরাজ যেদিকে থাকতো ওদিক থেকে, দুদিক থেকে বেরোনো যেত। হ্যাঁ, তো এরকমই একটা ব্যাপার, মানে ডক্টর দম্পতিকে বিরক্ত না করেও সব কিছু করতে পারবে। মেয়ে পড়াশোনায় চলে যাবে, টিউশন চলে যাবে, হেমরাজ সকালে দুধ বা প্রয়োজনীয় জিনিসপত্র আনবে, ছাদে যেতে পারবে, কাজের লোক এসে তার এদিক থেকে কাজ করে চলে যেতে পারবে, এরকম ব্যবস্থা করে না ডেকেও সব কাজ হয়ে যাবে আর কি, সব কাজ হয়ে যাবে, এরকম ব্যবস্থা করা ছিল। তো যখন এসে ভারতী মণ্ডল ডাকছে, তখন নূপুর তলওয়ার ডাক্তারের বউ, সে বলছে যে হেমরাজকে ডাকো, বলছে কই, এদিকে তো লক করা, হ্যাঁ, গেটটা লক করা, হ্যাঁ, তাহলে হেমরাজ মনে হয় দুধ আনতে গিয়েছে, তা ও এলে, হ্যাঁ, ওর সঙ্গে ঢুকো। তা বলছে না ম্যাডাম, আমার অন্য কাজ আছে, আমি তাহলে চলে যাচ্ছি, ঠিক আছে, আপনি পারলে ডুপ্লিকেট চাবি দিন। বলতে এবার ডুপ্লিকেট চাবি
ওপর থেকে ধরো ছুঁড়ে দেবে। তো সেই অবস্থায় কি হয়, এবারে ডক্টর উঠে গেছে, মানে রাজেশ তালওয়ার উঠে গেছে, উঠে গিয়ে কি করেছে, ও জল খেয়েছে, টেবিলের উপরে জল ছিল, জল খেয়েছে, জল খেয়ে দেখে টেবিলের উপরে মদের বোতল। বলছে এখানে মদের বোতল করতে গেল, এটা কে রেখেছে? তো বউ দেখে বলে বলে এখানে কি করে আসবে, এখানে কি করে আসবে? বলে হঠাৎ করে মনে পড়েছে যে মেয়ে ঘরে রয়েছে, ঠিক আছে, মেয়ের ঘরের দিকে তাকিয়ে দেখে সেদিকে দরজা খোলা, ঠিক আছে। তখন ডক্টর কি করে মেয়ের ঘরে ঢোকে, গিয়ে দেখে যে গলা কাটা অবস্থায় বিছানার উপর মেয়ের বডি। এবার দেখে ডক্টর চিল্লিয়ে উঠেছে, চিল্লিয়ে উঠতে ভারতী মণ্ডল তখন তো ঘরে প্রবেশ করেনি। ও এবার কী করেছে, তাড়াহুড়ো করে চাবিটা নিয়ে যখন প্রবেশ করতে গিয়েছে, ওর তো চাবি খুলে ঢুকতে হবে, চাবি খুলে ঢুকতে যাবে, তখন দেখে যে কোনো রকমে ভেজানো আছে আর তালাটা এমনি লাগানো আছে, মানে চাবি দেওয়া নেই, ঠিক আছে। তাও ঢুকলো, ঢুকে গিয়ে ও দেখলো কি, ও দেখলো যে নূপুর তলবার মানে যে মহিলা, মহিলা মানে ডক্টরের যে বউ, ও কোনো সাড়া করেনি মা, ও হতভম্ব হয়ে গেছে, মেয়েটার মা হতভম্ব হয়ে গেছে। আর বাবা তো চিল্লাচ্ছে এবং চিল্লিয়ে চিল্লিয়ে বলছে যে এইটা হেমরাজের কাজ, হেমরাজের কাজ মানে চাকরটার কাজ, ঠিক আছে, চাকরটার কাজ, কেউ থাকে না সেই হিসেবে চাকরটার কাজ, ঠিক আছে। এইভাবে ও দোষারোপ করছে। সঙ্গে সঙ্গে কি হয়েছে, ওই চাকরানিটা যে ভারতী মণ্ডল, ও কি করছে, সোসাইটিতে বেরিয়ে সবার কাছে খবরটা দিয়েছে। তারপরে দলে দলে লোক দেখতে চলে এসছে। এর মধ্যে কান্নাকাটি শুরু হয়ে গেছে, যে সমস্ত ব্যাপারগুলো হয় আর কি। একটা বিভৎস কাহিনী তো, গলা শুকিয়ে যাচ্ছে। তো ওরকম অবস্থা দেখে, গরম পড়েছে না, ওরকম অবস্থা দেখে তারপরে এবার কি স্বাভাবিক পুলিশের কাছে কল যাবে। পুলিশের কাছে কল গিয়েছে, পুলিশ এসে, এর মধ্যে ছোট ছোট ঘটনা আছে। পুলিশের কাছে কল গিয়েছে, পুলিশ এসছে, এই তুমি ওটা খাওনি, তুমি খাও, আমি খাচ্ছি না, ঠিক আছে তুমি বলো না, খাচ্ছি, খাও, খাচ্ছি, তুমি বলো না। পুলিশের কাছে কল গিয়েছে, পুলিশ এসছে। পুলিশ আসার পরে যেমন হয় জিজ্ঞাসাবাদ চলছে। তখন ওই মেয়েটার বাবা মানে ডক্টর রাজেশ তালওয়ার, ও বলছে যে আপনারা এখানে সময় নষ্ট কেন করছেন, আপনারা হেমরাজকে ধরুন, ওনা নেপালে পালিয়েছে, ঠিক আছে, নেপালে পালিয়ে যায়, আর নেপালে যাক আর যেখানে যাক, আমি 25,000 টাকা দিচ্ছি, ওকে খুঁজে আনুন, ঠিক আছে, মানে যাতায়াত বাবদ আর কি, ওকে খুঁজে আনুন। তো এরকমই অবস্থা। তো এরকমই অবস্থার মধ্যে এবারে কি হবে, এবারে মানে তাৎক্ষণিক একটা ব্যাপার হয়ে গেলে যা হয় আর কি। পরবর্তীতে কি হয়, ওই যে বডিতে হাত লাগানো বা তথ্য প্রমাণ লোপার যে ব্যাপারগুলো আর কি, সে তো আশেপাশে সোসাইটির লোকজন এসে ঘরের মধ্যে ঢুকে প্রবেশ করে সব তো একদম দিয়েছে, তাই না? তো আর কিছু করার নেই। এবারে যখন তদন্তে এগোয় আর কি, কে করতে পারে খুন তোমার ঘরে, এবং তোমার যেখানে বাবা মা শোয়, বাবা মার থেকে মেয়ের যে খাটের দূরত্ব আর কি, শোয়ার খাট যে 7 থেকে 8 ফুট, তার ভেতরে তোমার মেয়ে খুন হয়ে গেল, তুমি কোনো আওয়াজ পাওনি? তা ভিন্ন ভিন্ন প্রশ্ন আসতে থাকে। এবারে ব্যাপার হয়ে গেছে, এখন তো চাকরটা মারা গেছে, এখনো সামনে আসেনি, সেটা আরো রহস্যময়, সেটা পরে আসছে। এখন ধরো যে আরুষি তালওয়ার যেটা মেয়েটা মারা গেছে, সেইটা দেখতে পেয়েছে পুলিশ আবার যখন এসছে, ও যেন নিখোঁজ, ওকে তো খোঁজার জন্য কত নিখোঁজ হয়ে আছে, ঠিক আছে। এবারে পুলিশ কি, ওর বডি সামনে আসেনি, পুলিশ কি করেছে, তার খোঁজে বেরিয়ে গেছে, এখানে ওখানে ফোন করছে, তো কোথায় আর কে আর কাকে খুঁজে পাবে? এরকম অবস্থা, ওদের কি দাহ কার্য করে দেয়, পোস্টমর্টম সমস্ত কিছু করে দেয়। এবার যেহেতু হেমরাজ নেই, তার উপরে নজরটা গিয়েছে, এর মধ্যে এরা পোস্টমর্টম করে দাহ কার্য করে দেয়, ঠিক আছে। তারপরে যখন পুলিশ আবার কি বারে বারে আসতে থাকে, বিরক্ত হয়ে যায়, বিরক্ত হয়ে বলে যে তাকে না খুঁজে তোমরা আমাদেরকে বিরক্ত করতে আসছো, আমরা এই ধরনের একটা মানসিক অবস্থার মধ্যে পড়ে আছি। তো এরকম বারবারে পুলিশ ফিরে গেলেও এবারে নেপালের উদ্দেশ্যে পুলিশ চলে যায়, এবং ভিন্ন ভিন্ন জায়গায় যেখানে থাকতে পারে ইন্ডিয়ার মধ্যে, সেখানে খোঁজ হয়। তার মধ্যে একটা পুলিশ আসে কি একটা জিজ্ঞাসাবাদের জন্য, এসে কি করে যে ছাদের দরজাটা তালা মারা, ঠিক আছে, ছাদের দরজা তালা মারা, যখন চাবি চায় বা চাবি খুঁজে পাচ্ছে না, চাবি হারিয়ে গেছে।
তারপরে সেই পুলিশটা গিয়ে যখন অন্য সেই তদন্তকারী অফিসাররা ছিল তাদেরকে জানায়, তারা বলে আমরাও তো চাবি চেয়েছিলাম কিন্তু চাবি দেয়নি। চাবি দেয়নি। তা ওই অবস্থায় কি হলো, ওদের একটা কেমন সন্দেহ হয়েছে। হতে ওরা কি করেছে, সেই ছাদের দরজাটা ভেঙে আর গিয়ে দেখে সেখানে হেমরাজের বডি। ঠিক আছে, মানে একই রাতে দুজনই মারা গেছে। ঠিক আছে, দুজনকেই খুন করেছে। তাকে সন্দেহ করা হচ্ছিল সে তো মারা গেছে, এরপরে কি হবে? এরপরে এখন তোলপাড় হয়ে গেল যে তাহলে কে করেছে। এবার ওদের জিজ্ঞাসাবাদ। হ্যাঁ, বাবা ভেবেছিল যে ও করেছে। বাবা মায়ের তখন অ্যারেস্ট করেছে। ঠিক আছে, অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করছে যে কি ব্যাপার। তো তার থেকে কতগুলো এবার উঠে আসছে ঘটনা। এবং এটা কি ব্যাপার হয়ে গেছে বলে তো, ব্যাপার হয়ে গেছে যখন এই ধরনের একটা ঘটনা হয়ে যায়, এবার আগু পিছু অতীত সমস্ত কিছু তো চলে আসবে। এখানে একটা জিনিস বেরিয়ে এলো যে অবৈধ সম্পর্ক। কি অবৈধ সম্পর্ক? অবৈধ সম্পর্ক হচ্ছে এই, মানে একটা গল্প করা হয়েছে এই যে রাজেশ তলবার একটা মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল। ঠিক আছে, এবং সেইটা মেয়ে আরুষি তলবার 13-14 বছর বয়স, তো মেয়েদের সেন্সিটিভ এজ, ও জেনে ফেলেছিল। জেনে ফেলে বাবার সঙ্গে নাকি একটু কথা কাটাকাটি হয়েছিল আর কি। ঠিক আছে, ওরকম এই ঘটনাটা যখন হয়ে যায় তখন এরকম একটা তথ্য দেওয়া হচ্ছে যে মেয়ে তখন বাবার সঙ্গে যখন এই ধরনের তর্ক বিতর্কে জড়িয়ে পড়েছিল, তো তারপরেও দেখছে যে বাবা সেই মহিলার সঙ্গে সম্পর্ক রেখে চলেছে। আর মেয়ে কি করেছে, তখন বাবার প্রতি প্রতিশোধ নিতে ও চাকরের সঙ্গে সম্পর্ক করেছে। ঠিক আছে, এবং চাকরের সঙ্গে সম্পর্ক করেছে। এবার ঘটনা কি হয়েছে যে সময়কাল, তারপরে বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে এরকম একটা ধারণা করা হয়েছে, কাল্পনিক একটা কাহিনী অফিসাররা মানে তৈরি করেছে যে যে বাবাটা যখন আসে, রাজেশ তলবার বাড়িতে আসে, তখন ওই চাকর এবং মেয়েকে আপত্তিজনক অবস্থায় খোলাখুলিভাবে দেখে ফেলে। দেখে ফেলার পরে তখন কি মাথা ঠিক রাখতে পারেনি, ওই চাকরটাকে গলা কেটে দিয়েছে। যেহেতু উনি ডাক্তার ছিল, অপারেশনের ছুরি টুরি এইসব থাকে না, গলা কেটে দিয়েছে। এবং তারপরে মদ খেয়েছে। মদ খেয়ে মদের ঘোরে এবং রাগে ক্ষোভে ক্রোধে মেয়েকেও মেরে দিয়েছে। মানে এগুলো সব সন্দেহ, সন্দেহ করছে যে এই। এবারে ব্যাপার হচ্ছে, তোমার বাড়ির মধ্যে সবাই আছো, দুটো মারা গেছে, যাকে সন্দেহ করা হচ্ছিল সেও তো মার্ডার হয়ে গেছে। তাহলে কে করলো তোমরা দুজন ছাড়া? তা ওরকম একটা মানে তৈরি করেছে আর কি, কাল্পনিক কাহিনী তৈরি করেছে। এবং ওর উপর ভিত্তি করে তাকে প্রশ্ন করা হচ্ছে যে তুমি ছাদের চাবি দাওনি। তারপরে ব্যাপার হচ্ছে, ভেতরে যখন মেয়ে মৃত অবস্থায় দেখেছো, পুলিশকে ফোন করে পুলিশ না আসা পর্যন্ত তুমি প্রতিবেশীদের কেন ঢুকতে দিলে, নিজে হাতে কেন প্রমাণ লোপাট করেছো, ইত্যাদি ইত্যাদি, যেগুলো যুক্তিতে যায় আর কি। ঠিক আছে, ওইগুলো। তাছাড়া ব্যাপার হচ্ছে, ওই মেয়েটার মা দেখে একটা মেয়ে মারা গেছে, সে হতভম্ব হয়ে গেছে, মানে সে কোনো আওয়াজই করেনি, অবাক হয়েছে শুধু। একটা মায়ের যদি মেয়ে মারা যায়, সে চিৎকার করে অজ্ঞান হয়ে যাবে না, তার মুখ থেকে কোনো আওয়াজ বের হয়নি। ঠিক আছে, এই ধরনের ছোট ছোট অনেক তথ্যের উপর ভিত্তি করে ওদের উপরে কি করে ব্লেম করা হয় যে তোমরাই করেছো। ঠিক আছে, তোমরাই করেছো। এবং ওরা বলতে থাকে যে না, আমাদের একমাত্র সন্তান, আমাদের এত কষ্টের সন্তান, আমরা কি করে করতে পারি। ঠিক আছে, কিন্তু এবারে প্রমাণ তথ্য সমস্ত কিছু ওদের বিপরীতে যাচ্ছে। এরকমই যখন হয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি কেন দাহ করে দিলে, তোমরা তাড়াতাড়ি আবার পোস্টমর্টমের যে রিপোর্ট যে ডাক্তার করেছিল, ডাক্তারকে প্রভাবিত করা হয়েছে ওই রাজেশ তলওয়ারের ভাই দীনেশ তলওয়ার, তাকে দিয়ে তুমি প্রভাবিত করিয়েছো যে যদি শারীরিক সম্পর্ক বা এই ধরনের ব্যাপার থাকে সেটা যেন রিপোর্টে না লেখে, এরকম করা হয়েছে। ইত্যাদি ইত্যাদি ছোট ছোট কারণে ওদেরকে কি করা হয়, দোষী সাব্যস্ত করা হয় আর কি। সেইভাবে ওদেরকে অ্যারেস্ট করা হয়। বাবা মাকে অ্যারেস্ট করা হয়, কিন্তু বাবা মা অ্যারেস্ট করা হয় এবং ওরা কোনো রকম ভাবে মানে বেরিয়ে আসতে পারে না আর কি। এরপরে ঘটনা আসছে এই যে এটা তো মনে করা হলো যে বাবার অবৈধ সম্পর্ক,
হ্যাঁ, বাবার অবৈধ সম্পর্ক মেনে না নিতে পেরে মেয়ে অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়েছে প্রতিশোধ নিতে। প্রতিশোধ নিতে, যেটা ওই বয়সে মেয়েদের হয় আর কি। হ্যাঁ, তো এই ধরনের একটা ব্যাপার হয়। মূল ঘটনা হয়েছে কি, মূল ঘটনা হচ্ছে মিডিয়া। মিডিয়া কি করেছে, এমনই ঘটনা যে মিডিয়া নিজের মতো করে খবর ছড়িয়েছে। প্রত্যেকটা মিডিয়া একটা গোয়েন্দা সংস্থা হয়ে গেছে, বুঝলে? প্রত্যেকটা মিডিয়া হাউস একটা গোয়েন্দা সংস্থা হয়ে গেছে। এবার একটা খবর হলে কি হয়, সেটা বিকৃত হতে 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 এমনই হয়ে যায়, বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল তৈরি হয়ে যায়। এটা সারা দেশ জুড়ে ছড়িয়ে গেছে। আর তারপরে তদন্তকারী অফিসাররা তারা প্রথমে কি করেছিল, অনেক ভুল করেছিল। প্রথম থেকে যেগুলো পাকা হাতে বন্ধ করা দরকার ছিল, কড়া হাতে ব্যবস্থা নেওয়া দরকার ছিল, ওরাও ভুল করেছে। একটা সময় গিয়ে কি হয়, যখন ওরকমই হয়, 2008 থেকে 9 চলে যায়, সম্ভবত 10-এ না 9-এর শেষের দিকে ব্যাপারটা সিবিআইয়ের কাছে চলে যায়। সিবিআই যখন কেসটা নিয়েছে, আবার সিবিআই প্রথম থেকে তদন্ত শুরু করে। সিবিআই যখন কেসটা হাতে নিয়েছে, তখন কেসের প্রতি গুরুত্বহীনতা দেখে সিবিআই কি করে, পুলিশকে গালাগালি দেয়। হ্যাঁ, যে তোমরা এই ধরনের দায়িত্ব নিয়ে তোমরা কাজ করছো, প্রশাসনিক কাজ করছো, এই ধরনের ইয়ে নিয়ে সিবিআই আবার নতুন করে কি করে, তদন্ত শুরু করে। ওর মধ্যে একটা ব্যাপার পাই কি, যে কি হতে পারে, শুধু তো ওদের উপরে করলে হবে না। এবার এদের থেকে যে ক্লুগুলো পাচ্ছে, বাম্মার থেকে যে ক্লুগুলো পাচ্ছে, ওদের আগে একটা চাকর ছিল, চাকরটার নাম ছিল বিষ্ণু শর্মা। আচ্ছা। সে বিষ্ণু শর্মা ওদের বাড়িতে কাজ করতো প্রায় 10-12 বছর ধরে। কিন্তু বিষ্ণু শর্মা মধ্যে মধ্যে কি করতো, সে একটু আয়াসী ছিল আর কি, পুজো পার্বণ উপলক্ষে ছুটি করতো। হ্যাঁ, ওই জন্য তার উপরে এদের একটা অভিযোগ ছিল। তা বিষ্ণু শর্মা, তা তো নেপালে বাড়ি। তা বিষ্ণু শর্মা কি করেছিল, তার চাকরি বাঁচাতে এবং মালিকের ধাতানি যাতে না শুনতে হয়, ওই জন্য সে কি করেছিল, ওই হেমরাজকে দিয়ে গেছিল যে আমি যতদিন না আসি, হেমরাজ ভালো ছেলে, খুব কর্মঠ, এ থাকলো, আমাকে যেতে দিন। বলে যাও যাও, ঠিক আছে। এবার হেমরাজ কি করেছে, এই যে 4 মাসের মধ্যে এতটা বিশ্বস্ত হয়ে গেছে, সে ফিরে আসতে, আর বলে আমরা হেমরাজকে ছাড়বো না, তুমি অন্য কাজ দেখে নাও। এর প্রতি আমাদের বিশ্বাস আছে, তোমার প্রতি বিশ্বাস আর নেই, তুমি অন্য। সে এবার একটু অসন্তুষ্ট হয়ে দেখলো যে আমাকে যখন আর নেবে না, তো হেমরাজ ওদের বাড়ি কাজ করুক, ঠিক আছে। এবারে পুলিশ আবার কি করে, সেই বিষ্ণু শর্মাকে তোলে। তার মোটিভ আছে যে তোকে আমি কাজে বসিয়েছি, হ্যাঁ, সে যদি মারে, হ্যাঁ, এইভাবে কি করেছে, তাকে অনেক জেরা করে। কিন্তু জেরা করলে কি হবে, তার তথ্য প্রমাণ এটাই বলছে যে ওই টাইমটাই সে নেপালেই ছিল, নেপাল থেকে আসেনি, তাহলে সে কি করবে। হ্যাঁ, সে করেনি। তারপরে আরও একটা চাকর ছিল, তাকেও ব্লেম করা হয়েছিল। তাকেও জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন ধরনের, হ্যাঁ, আবার শোনো, সন্দেহভাজন কতজন ছিল, ঠিক আছে, তাদের অসংলগ্ন কথাবার্তা শুনে মনে হয়েছিল যে এরা কিছু না কিছু জানে, ঠিক আছে। আর চাকর গোত্রের লোকেরা কেমন হয়, ওরা ভয় পেয়ে যাবে, সত্যি কথা মিথ্যা হয়ে যাবে, আর কোথায় কি বলতে হয় জানে না। হ্যাঁ, যার ফলে কি হয়েছে, তাদের উপর নার্কো টেস্ট করেছিল। নার্কো টেস্ট মানে কি বলতো, নার্কো টেস্ট মানে হচ্ছে এই চেতনানাশক ওষুধ দিয়ে, হ্যাঁ, একটু মানে তোমার যে তুমি হয় স্বাভাবিক অবস্থায় তুমি যে কথাবার্তা যুক্তিপূর্ণ বলবে আর কি, নার্কো টেস্ট করলে তোমার বিভিন্ন মেশিন টেশিন দিয়ে একদম হেলমেট পরিয়ে করে দেবে, চেতনানাশক সামথিং ওই টাইপের ওষুধ দেবে, দিলে কি হবে, তুমি মিথ্যা বলতে পারবে না, তোমার ভেতরের যে সত্যি আছে বেরিয়ে যাবে, সত্যি কথা বেরিয়ে যাবে। এবং এইটা এমনি, এটা সবার ক্ষেত্রে করা যায় না, এইটা হচ্ছে বিভিন্ন মহলের সিগনেচার লাগে আর কি, তাদের পারমিশন পেলে তবে করা যায়। মানে এই কেসের ওইটা খুব কম ক্ষেত্রে হয়, কিন্তু এই কেসের ক্ষেত্রেও সেটা করেছিল। এই কেসের ক্ষেত্রেও সেটা করেছিল, তাতেও বিশেষ কিছু পাওয়া যায়নি। তাতে এরকম একটা ব্যাপার পাওয়া গেছিল যে মেয়েটার উপরে তারা একটু হেনস্থা করেছিল, মেয়েটার উপর তাদের একটু রাগ ছিল, ঠিক আছে। কিন্তু অন্যান্য সমস্ত কিছু দিক হেঁটে দেখলো যে না, ওরা নয়, মানে তেমন কোনো না, ওরা ও ধরনের কোনো ক্লু পাচ্ছে না। তা এরকমই যখন হচ্ছে, তখন কি হয়েছে, ওই তলবার দম্পতি ওরা কি করে, বাপ মা আর কি, ওরা কি করে যে জামিনের জন্য আবেদন করে, ঠিক আছে। ওরা বলছে এটা পুলিশ ওদেরকে বাধ্য করেছিল স্বীকারোক্তি দিতে, হ্যাঁ, যে আমরা করেছি, ওদেরকে জোর করা হয়েছে, ওদেরকে ভয় দেখানো হয়েছে, হ্যাঁ, এরকম ব্যাপার বলছে। আমরা যেটা করিনি আমরা সেটা স্বীকার করবো যে আমরা আমাদের নির্খুন করেছি, কি করে করতে পারে, জীবন চলে গেল। তারা স্বীকার করেনি, না, তারা স্বীকার করেনি এবং তাদের জামিনও পায়নি। তারপরে ওরা, হ্যাঁ, ভালো কথা,
ওই যে রাজেশ তলবার ছিল, রাজেশ তলবারের পরিবারের সবাই প্রায় ডাক্তার। হ্যাঁ, সে যাতা ফ্যামিলি থেকে বিলং করে না। এবং পুলিশ তারাও নাকি প্রভাব খাটিয়েছে, ওরা আত্মীয় পরিজন পরিবর্গ তারাও প্রভাব খাটিয়েছে যাতে ওর কিছু না হয়। ঠিক আছে, তারা যাতা ইয়ে নয় আর কি, তারা উচ্চবিত্ত ফ্যামিলি সব। তো ওরা ফ্যামিলিতে এরকম ঘটনাগুলো ঘটছে, তুমি দেখো। তা ওরা কি করে জামিনের জন্য আবেদন করে এবং ওরা বেল পেয়ে যায়। ঠিক আছে, বেলে ছাড়া পেয়ে যায়। ছাড়া পেয়ে যাওয়ার পরেও তোমার ছিল, হ্যাঁ, সিবিআইয়ের কাজ জারি ছিল, কিন্তু কোনোভাবেই ওরা জিনিসটা করতে পারছিল না, যে সমাধান করতে পারছিল না। হ্যাঁ, তারপরে আবার আদালতের নির্দেশে আবার কিছু প্রমাণের ভিত্তিতে ওই বাবা মাকে আবার গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে সমস্ত তথ্য প্রমাণ সিবিআই যা কিছু পেশ করেছিল সব কিছুর উপর ভিত্তি করে ওদের কথাগুলো ওরা অনেক লুকোবার চেষ্টা করেছে, হ্যাঁ, অনেক জিনিস চেপে যাওয়ার চেষ্টা করেছে, অনেক মিথ্যা কথা বলেছে, অনেক ঘটনাকে ওরা ঘুরিয়েছে। ঠিক আছে, হ্যাঁ। তো এই সমস্ত কিছু দেখে, আর তাছাড়া তোমার ঘরের মধ্যে হচ্ছে করলোটাকে, ঠিক আছে, তারপরে এখানে রক্তের দাগ, ওখানে এই সময় যেমন হচ্ছে হেমরাজ যখন মারা যায় সেই এই যেমন হচ্ছে এই চিলেকোঠার দেওয়াল, ঠিক আছে, চিলেকোঠার দেওয়ালে একটা রক্তের হাতের ছাপ ছিল। ঠিক আছে, হ্যাঁ, তা পুলিশ চলে গেছে যে ঠিক আছে ওটা পরে নেওয়া হবে, সব সময় তো সবকিছু সঙ্গে নিয়ে আসে না। তারপরে এসে দেখে রক্তের ছাপটাকে মুছে দিয়েছে। কে করলো? বাইরের লোক করতে। ঠিক আছে, এই ধরনের ছোটখাটো অনেক ঘটনা মিলে কি হয়, ওদের দুজনকে দোষী সাব্যস্ত করা হয় এবং ওদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। ঠিক আছে, তাহলে ওরা তো সাজা পেয়ে গেল, মেয়ে খুনে বাবা মা পেয়ে গেল। এবার ঘটনা হচ্ছে তারা যদি খুন করে থাকে তাহলে তারা বাঁচতে পারবে না, ওই জন্য তো তাদের যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু ওরা যদি খুন না করে থাকে তাহলে জিনিসটা কতটা ভয়ানক। ঠিক আছে, তা 2013 সালে কি হয়, 2008 সালের ঘটনা, 5 বছর পরে 13 সালে ওরা মেয়ে খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়। ঠিক আছে, তারপরে ওরা কিন্তু একটা জিনিস করে যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে পুলিশি তদন্ত যা কিছু হবে, প্রশাসনিক তদন্ত যা কিছু হবে, আমরা সব বিষয়ে, হ্যাঁ, মানে আমরা চাই না যে এই তদন্তটা বন্ধ করে দেয়া হোক বা তদন্ত হোক, ওরা চেয়েছে, মা বাবা চেয়েছে, মানে ওরা চেয়েছে যে পুরোপুরি তদন্ত হোক, আমরা সহযোগিতা করব। ঠিক আছে, আমরা সহযোগিতা করব, আমরা কোনোদিন চাইবো না যে এটা বন্ধ হয়ে যায়। যদি ওনারা মানে খুনি না হয়ে থাকে তাহলে কে করেছে সেটা জানতেও পারছে না, অথচ সেই মিথ্যে অভিযোগে ওনাদের সাজাও পেতে হচ্ছে। আবার নিজের সন্তান তো সে গেছেই। হ্যাঁ, এবং ওর বাড়ির মধ্যে ডাবল মার্ডার হয়ে গেল। ঠিক আছে, পুলিশ প্রশাসন কেউ কিছু বের করতে পারছে না, তাহলে কি এটা হচ্ছে কি খেলা হচ্ছে নাকি? ওদের ওপরে জটিল কেস, মানে খুব জটিল কেস। এবারে তার মধ্যে আবার ব্যাপার কি আছে, তার মধ্যে ব্যাপার আছে, এরকম ব্যাপার আছে যে হেমরাজ ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিল। ওই যে মহিলার সঙ্গে হেমরাজের ওই রাজেশ তলবারের সম্পর্ক ছিল, হেমরাজ নাকি ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিল, এরকম তথ্য উঠে আসে। সে তো মার্ডার হয়ে গেছে, তা সেটা তথ্যটা কি করে প্রমাণ হবে? ঠিক আছে, তো এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে এটা হচ্ছে একটা জটিল কেস। ঠিক আছে, জটিল কেস, যে এই সিবিআই পর্যন্ত এর কোনো সুরাহা করতে পারেনি। এবং 2017 সালে সেই বাবা মা কি করে আবেদন করে যে আমরা খুনি নই, আমরা আমাদের মেয়েকে মারতে পারি না, আমাদের ওপর এগুলো জোর করে চাপানো হচ্ছে। এবং ওরা উচ্চ আদালতে অ্যাপ্লাই করে এবং শেষ পর্যন্ত সবকিছু বিচার বিবেচনা করে ওদেরকে মুক্তি দেওয়া হয়। ঠিক আছে, মানে ওদেরকে যাবজ্জীবন দেবার মতো এরকম কোনো প্রমাণ নেই। আর ওরা আবার সেটা বিয়ে করেছে না, মুক্তি পেয়ে ওরা তো আবার তো অ্যাপ্লাই করেছে, মানে আবার ওরা কেস লড়বে আর কি। তখন ওদেরকে 2017 সালে ছেড়ে দেওয়া হয়। এবার একটা জিনিস ভাবো, কেমন ঘটনা ঘটে। 2008 থেকে 17, হ্যাঁ, প্রায় 10 বছর। তা 10 বছর ওদের জীবনটা কেমন গেছে, তাই না? আর এখনো বা ওরা কেমন আছে এই পর্যন্ত? ঘটনাটা আরও অনেক ডালপালা আছে, অনেক ধরনের ব্যাপার আছে, কিন্তু
ঘটনা হচ্ছে যে তদন্তকারী অফিসারদের মধ্যে একজন বললাম না অবসরপ্রাপ্ত, এবং তিনি মাস 6 আগে একটা বিবৃতি দিচ্ছেন, একটা সাক্ষাৎকার দিচ্ছেন, সেখানে উনি কতগুলো কথা ভালো বলেছেন। বলছে যে রাজেশ তলবার নূপুর তলবারের সঙ্গে তো আমি কাটিয়েছি, আমি যেটা করেছি, আমি সমস্ত ঘটনা নিয়ে প্রায় 5 বছর ওই কেসটার মধ্যে ছিলাম। আচ্ছা। তো আমার যদি ব্যক্তিগতভাবে আমার অভিমত জানতে চাওয়া হয়, হুম। তো আমি তো মানুষ হিসাবে তার সঙ্গে মিশেছি। হুম। উনি ডক্টর, আমি অফিসার, হুম। কিন্তু মানুষ হিসাবে দুজনে বসেছি বা হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে বসেছি। আমার মনে হয় না, আমি জীবনে অনেক অপরাধী দেখেছি, আমার মনে হয় না যে ওই মা বাবা নিজের সন্তানকে খুন করতে পারে। ঠিক আছে, মনে হয় না, শুধু না, আমি বিশ্বাস করি না। হ্যাঁ, তাহলে ঘটনাটা কি হয়েছে? তার ওদের অভিজ্ঞতা কি কম? ওদের বাড়িতে হয়েছে, তাদের ঘটনাটা কি হয়েছে, মারলো কে? তো বলছে একটা থিওরি এরকম হতে পারে, যেটা আমি মনে করি। আমি তো তদন্তকারী টিমের একজন অফিসার, আমি এরকম ব্যাপার, ওই যে হেমরাজ যে চাকরটা ছিল, চাকরটা নেপালে বাড়ি, নেপালে হোম টাউনে উনি বাড়ি বানিয়েছিল। সেই বাড়ি বানানোর জন্য উনি কিছু দেনা করেছিল ইন্ডিয়ায় থাকাকালীন আর কি। তা একজনের মাধ্যমে দেনা করেছিল, মানে লোন নিয়েছিল আর কি। হ্যাঁ, লোনটা যে মেটাবে, হ্যাঁ, সেরকম টাকা পয়সা ছিল না। এদিকে লোনের টাকা পয়সা বারবার ওর কাছে চাচ্ছিল। ঠিক আছে, এবার যে লোন করে দিয়েছিল সে কিছু কমিশন খেয়েছিল, এবং সে নিজের দায়িত্ব করে দিয়েছিল, তার উপর চাপ ছিল। সে কী করছে, একে বারবার বলে তো এ দেবো, দিচ্ছি, হ্যাঁ অসুবিধা আছে, হ্যাঁ আমার কাছে টাকা নেই, এরকম করে তাকে ঘোরাচ্ছিল। ঠিক আছে, এবারে যারা তাগাদা করে তারা কি করে, পকেটে পিস্তল রাখে, ছুরি রাখে, ভয় দেখায়, কিন্তু আঘাত করে না। অনেকে হয়তো একটু কেটে কুটে দেয় যাতে তাড়াতাড়ি টাকাটা দিয়ে দেয়। তো সেরকমই ব্যাপার, যে ওকে ওকে ওর সঙ্গে যোগাযোগ রাখতো। আর এটা মানে সে অফিসারটা বলছে ব্যাপারটা এরকমই হবে, ওই যে আরুষি যে মেয়েটা তো বড় হয়েছিল, তার 14 বছর মানে মেয়েদের হিসাবে বড় হয়েছিল। হ্যাঁ, তো হেমরাজের সঙ্গে একটা সম্পর্ক হয়ে গেছিল কি 45 বছর আর 13 বছর, আঙ্কেল বলতো। এবারে হেমরাজ কি করতো, যখন তলবার পরিবার রাজেশ তলবার নূপুর তলবার ঘুমিয়ে পড়তো, হেমরাজের সঙ্গে হেমরাজের বন্ধু বান্ধব যারা পার্টি করে, একটু মদ খায়, নেশা টেশা করে, তারা আসতো, গল্প গাল করতো। সেটা আরুষি জানতো, যেহেতু হেমরাজের ঘরের সঙ্গে প্রায় অ্যাটাচ ঘরে ছিল, জানতো, কিন্তু যে বাবা মাকে বলো না, মামনি বাবা মাকে বলো না, এরকম কিছু হয়তো বুঝেছিল। হেমরাজের নিশ্চয়ই পরিচয় মানে তার কাছে ভালো ছিল, মেয়েটার কাছে আঙ্কেল করতো, হয়তো কোনো খারাপ ব্যবহার করতো না, এরকম ভাবে তার কাছে বিশ্বস্ততা অর্জন করেছিল। এবারে সে এই জিনিসগুলো জেনে হয়তো বাবা মাকে বলতো না। আর ওদিকে তো তথ্য পাওয়া গেছে যে বাবা মার সঙ্গে সম্পর্ক, এই বাবার সঙ্গে সম্পর্ক ভালো না, সত্যি মিথ্যা যাই হোক না কেন, এগুলো সব শোনা গল্প তো না। তো এবারে ওর ওখানে এসছিল, মদ তারা খেয়েছে, বা যখন মদ খাবে তখন কি ছাদে গিয়ে খাবে, স্বাভাবিক। এবারে এবারে তারা যে এসছিল আরুষি জানতো, হ্যাঁ, বা তারা মাঝে মাঝে আসে জানতো, ঠিক আছে, বলতো না। এবারে তাদেরকে নিয়ে ছাদে গিয়ে মদ টদ খেত। এবারে ওই মদ খাচ্ছিল, মদ খাওয়া অবস্থায় হয়তো রাগতভাবে ভয় দেখিয়েছিল যে তোকে মেরে দেবো যদি টাকা না দিস, এরকমই ব্যাপার, টাকা দিবি না হলে তোকে মার্ডার করে দেবো। তা ওরকম হয়তো দু একটা কথা হতে মদের খেয়ালে থাকলে কি হয়, যেটা ভয় দেখাতে যায় সেটা সত্যি হয়ে যায়। হ্যাঁ, তার হাতেই রাগের মাথায় সে গলায় চালিয়ে দিতে হেমরাজ মারা গেছে। হেমরাজ যখন মারা গেছে তখন তাই চৈতন্য ফিরেছে, মদ খাকার যাই হোক। আর সে তো একা ছিল এরকম নয়, হয়তো সঙ্গে আরো 2-3 জন ছিল। যে মেয়েটা তো দেখে ফেলেছে, বা মেয়েটা তো জানে আমরা আছি, ওটা একটা প্রমাণ, তাহলে প্রমাণটা লোপাট করতে হবে। তখন কি করেছে, ওরা গিয়ে বাধ্য হয়ে মেয়েটাকে মেরে দিয়েছে, দিয়ে কেটে পড়েছে। বাইরে গেটে চাবিও দেয়নি, ভেজানো ছিল। বলছে এইটা খুব সম্ভব হতে পারে, ঠিক আছে, দেখো এটা মানে যুক্তি আছে, এটা খুব সম্ভব হতে পারে। হ্যাঁ, আর এবার ব্যাপার হচ্ছে এরা ডাক্তার দম্পতি যেটা, হ্যাঁ, আমার কথা হলো তারা তো ডাক্তার, তো তারা তো উচ্চবিত্ত পরিবারে। যদি ওই ঘটনাটা যেটা পুলিশ প্রথমে ব্লেম করেছিল, হ্যাঁ, যে মেয়েকে আর চাকরকে দেখেছে, যদিও মেরে দেবে কোনোদিন সম্ভব, একমাত্র আইভিএফ পদ্ধতিতে তাদের বাচ্চাটা নিয়েছে, ওরকম
নিজেদের বাচ্চা হয়নি বলে ওই পদ্ধতিতে বাচ্চা নিয়েছে, তাকে তাহলে কেমন ভাবে মানুষ করেছে? হ্যাঁ, তা আরও একটা ব্যাপার আছে যেটা খুব হচ্ছে দুঃখজনক। হ্যাঁ, যে 16 তারিখে যে ঘটনাটা ঘটেছে, তার পরের দিন মেয়েটার জন্মদিন ছিল। মেয়েটার জন্মদিনে কি একটা গিফট মেয়েটা মানে সেটা তার দরকার ছিল। হ্যাঁ, সে বলেছিল, বাবা বলেছে ঠিক আছে আমি কোনো সময় কিনে দেবো। তার জন্মদিন আছে বলে সেইটা কিনে এনেছে, বুঝেছো? সেটা কিনে এনেছে। এবারে এসে রাতে বলছে যে মামনি তুই যেটা বলছিলি, হ্যাঁ তোর কাল জন্মদিন, ওটা আমি তোকে গিফট দেবো। তা বলছে বলে তাহলে দেখাও। মেয়েটার মা তখন বলছে, হ্যাঁ যে জন্মদিনের গিফট তুমি আগের দিন কেন বলছো? তুমি জানো না মেয়ে কেমন, এক্ষুনি জেদ ধরবে। হ্যাঁ যাও দেখে বললে, আবার সেটা একটা কি জামা আর কি সামথিং সেটা দিয়েছে, বুঝতে পেরেছো? যাই তা এই জন্মদিনের গিফটটা সে দেখে তারপরে গিয়েছে। হ্যাঁ, দেখে গিয়েছে, কিন্তু এই ধরনের ব্যাপার। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে এই যে এই ঘটনা আজও পর্যন্ত মানে মানুষের কাছে রহস্য রয়ে গেছে, আর রহস্য থাকবে, আনসলভড। অ্যাকচুয়ালি প্রকৃত কারা খুনটা করেছে সমাধান হয়নি। এটাকে বলা হয় কি বলতো, হুডুনিট থিওরি বা হুডুনিট স্টোরি বা হুডুনিট কেস। মানে যেই ঘটনাগুলো ইংলিশে বলে, যে ঘটনাগুলো ধরো শুনে স্বাভাবিক মানুষ রায় দিয়ে দেবে, ও এই ঘটনা হয়েছে তাহলে এই ঘটনার জন্য ও দায়ী, বা ও খুনি, ও অপরাধী, ও চুরি করেছে, বুঝতে পেরেছো? তাই এই ঘটনাটা হচ্ছে তাই যে এখানে মিডিয়া শুধু নয়, প্রত্যেকটা পাবলিকও ধরে নিয়েছিল যে বাবা দায়ী, আর মা ওর বাবাকে বাঁচাচ্ছে, মা চুপ করে আছে, বাবা মা দুজনে দায়ী, খুন এরকম ভাবে মানে ওদের উপর ব্লেম করা হয়েছে। তো যেহেতু আনসলভড, এখন কে করেছে কি করেছে এগুলো সব থিওরি, যে যেমন মনে করছে যেমন পারছে খবর ছড়াচ্ছে। তাই এটা একটা আমি শুধু একটা কথা ভাবি যে এই ঘটনাগুলো না ভোলার নয়, একবার মনের মধ্যে ঢুকে গেলে এগুলো তোমার এমনি অজান্তে মানে একবার শুনলে তো এই গল্পটা মানে ভোলা যাবে না। আর সবচেয়ে আমার যেটা মনে হচ্ছে যে ওই বাবা মাটার কি অবস্থা, বাবা মাটার এখন কি অবস্থা বলো? তারা 10 বছর মানে তো বাঁচবে কি করে? 10 বছর তো যা ওরা শাস্তি পেয়েছে, হ্যাঁ, কিন্তু এখন কি অবস্থা? তো এই হচ্ছে একটা, তাদের সন্তানও থাকলো না, তারা জানতেও পারলো না যে তাদের সন্তানকে কারা হত্যা করেছে, আর তার জন্য তাদেরই শাস্তি পেতে। এবার কেমন শোনো, এই যে ঘটনাটা এমনই চাঞ্চল্য ফেলেছিল যে 2015 সালে 14 সালে আর সামথিং আরো মনে হয় 2 বছর আগে মোট 4টে না 5টা মুভি হয়েছে, বুঝতে পেরেছো? তলোয়ার নামে একটা মুভি আছে, কিছু ঘটনা ঘটলেই তো শুধু মুভি বানায়। ইরফান খান ওই তদন্তকারী অফিসারের রোল করেছে। কঙ্কনা একবার দেখাতে পারো না? এই মুভিটা না ডাউনলোড করা আছে, জানো কোথায় আছে আমি বলতে পারবো না। হ্যাঁ, কবে করেছিলে? অনেকদিন আগে করেছিলাম, আমি দেখেছি। 3-4খানা মুভি হয়ে গেছে এই ঘটনা নিয়ে, বুঝতে পেরেছ? হ্যাঁ, এবং মুভিতেও এরকম কোনো কিছু সঠিক নয়, হ্যাঁ, এরকম গোলমেলে করে দেওয়া রয়েছে। কেমন লাগলো বলো? খুব ভালো লাগলো এবং খুব মানে কষ্ট লাগলো বাবা মার কথা ভেবে। কষ্টদায়ক, হ্যাঁ, তবে এটা ঠিক যেহেতু গল্প শোনার ঝোঁক, তুমি জানো না হয়তো, ছোটবেলা থেকে খুব গল্প শুনতে ভালোবাসি। সেই খুব ভালো, কিন্তু তুমি গল্পের করে এটা তুমি খেতে ভুলে গেছো। আর খেতে ইচ্ছে করছে না। আমি খাই, খাও। গল্পের আরো ছোট ছোট অংশ বাকি আছে, তোমার পরে বলবো। তুমি এক কাজ করো, ওটা ছায়া পড়ে যাচ্ছে, আমরা তখন একবার টেনে দিলাম, কিন্তু তুলে নিতে হবে, রোদ্দুর আর কোথায়? ফুচকা তাহলে ভাজবে? হ্যাঁ, ভাজতে হবে। তোমার মেয়ে বেশি খায় নাকি? আমি সে আমাকে বলছে, সে বলছে আমাদের সঙ্গে তুমিও যোগ দিলে দিতে তুমি পারো। তুমি নাকি তাকে বলেছো যে তুমি 100 পিস ফুচকা খেতে পারো? সে আমাকে জিজ্ঞাসা করছে, বলে মা 100 পিস ফুচকা খায়? আমি বলে 1000 পিস খাই তো। বলে ঠিক আছে, আমি চ্যালেঞ্জ করব, তোমার সঙ্গে চ্যালেঞ্জ করবে ফুচকা। তো 100 পিস বলেছি কি, আমি 100 পিস খাই কি না খাই এরকম আরো কিছু নিয়ে আসতে হবে, তো কম হবে। 100 পিস খেতে পারলে 100 পিস খেতে পারলে আমি তোমার 1000 টাকা দেবো। 1000 টাকা দেবে? ঠিক আছে, ভাজি, তারপর দেখা যাবে সেদিন। ঠিক আছে, হ্যাঁ যাই পারে হোক। কড়াইয়ে সেই কড়াইগুলো সেই সারস পাখিটা কি খাচ্ছে নাকি? কি বলতো, আমি সেই তখন থেকে দেখছি, সকালেও দেখছিলাম হাঁটতে হাঁটতে, সারস পাখিটা সেই সকাল থেকে এসেছে।
আজকে সকাল থেকে এসে বসে ঠোঁট দিয়ে কি ঠুকরাচ্ছে কি জানি। আজকে নিচে দেখো কি গরম, এখানে দেখো কি সুন্দর হাওয়া না। এই তো একটু আগেই তো হাওয়াটা শুরু হলো, এতক্ষণ তো গরমই ছিল। হুম। ওগুলোকে তুলে নেবে হ্যাঁ, নাকি? তুলে নেবো, হুম, তুলে নেবো, তুলে নাও 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 নাও, তুলে নেবো। তুলে নাও, আর তুলে নেবো না, রোদ চলে যাচ্ছে। তুলে নাও। হুম, আমি গিয়ে দেখেছি কি করছে, হ্যাঁ বুঝছো? হ্যাঁ, হুম চল আমি আসছি। হুম। রে মা কি করছে দেখ, তুই চিনিস ওটা কি কি বলে? ও বাবা, এসে গেছেন হ্যাঁ, ম্যাডাম, এসে গেছেন। তুই তুই চিনিস এটাকে কি বলে? ও ফুচকার বাদাম। দেখেছো দেখেছো, কি বললাম, মেয়ে জানে। বাবরে, বিরক্ত করে দিয়েছে এই বাদাম ভাজার জন্য। ফুচকা বাদাম কি হবে? এতদিন ধরে আমি বলছি হ্যাঁ, যে ওই ফুচকা ভাজো, একটু বাদাম ভাজো, হুম। তবু কেন যায় না? তাই ওই তো শেষে আজকে ওই জন্যই তো, তোর জন্যই তো আমি এ করলাম যে না, ও এত করে বলছে যখন। হ্যাঁ, ফুচকা আজকে ভাজবে কিন্তু, ভাজলে কি হবে? ফুচকা বাদাম ভাজলে খাবো। খাবে? খেতে পারবি? হ্যাঁ হুম, হ্যাঁ। ও ভাবি, হ্যাঁ আমি শুনেছি হ্যাঁ মা নাকি 100টা ফুচকা খায়। হ্যাঁ, আমি আর তুমি মিলে মাকে হারিয়ে দেবো। আমি তো খাই না বাবা, হারিয়ে দেবে, আমি হারিয়ে তো- দেবে। আমি তো বেশি ফুচকা খেতে পারবো না। ঠিক আমি আছে, দেখা যাবে। দুটো তিনটে, দুটো তিনটে তুমি খাবে তো? হ্যাঁ আমি তো খেতে পারি, তাই, আমি মাকে হারিয়ে দেবো। আমি কি করতে আছি? হ্যাঁ সে তো ঠিক। তাহলে দেখা যাবে। মামের তো টক্কর হবে। হুম, আমি তো ওসব পারবো না না। হিচকি উঠছে মা, হিচকি উঠছে। বাবি জল খা, জল আরে খেয়ে নাও, বাপের কাছে জল আছে, যাও। এই নে যাও জল খেয়ে নাও, জল খেয়ে নে। জল খেয়ে নাও। আমি বললাম একটু ঘুমা, একটু ঘুমা, ঘুমাসনি? বই পড়েছিলাম। ও গল্পের জগতের যোগ না, তুমি কি মনে করো? বড় হলে সাহিত্যিক হবে। পড়া শিখিয়ে ভালো কাজ হয়েছে। হুম। পিছন পিছনে বলে নাকি? ভাবলে লক্ষ্মী শোনা। আমাদের কড়াই হবে। সেই দেখ ম্যা 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 করছে। কারা তোর মতো ম্যা 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 করছে? হুম, সেই দেখো ঠ্যাং ওপরে তুলছে। এই দেখো, চলো চলো চলো, ওগুলো চলো, কাজ আছে। আজকে ভাজা হবে, চলো। ওইদিকে বাঘ কি করছে? বক খাচ্ছে ওই তো বক খাচ্ছে রে মা, খাক, খাচ্ছে। কি খাক, ওরা খাচ্ছে খাক, কি কি করবে? জানি? হ্যাঁ আর এগুলো এগুলো নেবে না, এগুলো নেবে না। হ্যাঁ, সব নেবো। দাঁড়াও, আবে একটা একটা করে আই দাঁড়া, আমার হাত ধরবি। বাবির কাছে থাক, আমি রেখে আসি। আমার কাছে এসো, আমার কাছে এসো। হ্যাঁ চলো।